আমরা নারী, আমরা সব পারি। এই প্রবাদ বাক্যটা তো অনেকেই শুনেছেন হয়তো, তাই না? যদিও আমি মনে করি মানুষ সে পুরুষ নারী নির্বিশেষে যদি নিজের ইচ্ছা শক্তিটাকে প্রবল রাখে না, যে কেউ যে কিছু করতে পারে। নারীর বিষয়ে কথা বলবো, এবং সেই নারী মানে চোরের ওয়াইফ, এই তকমাটা নিজের গা থেকে ঝেড়ে ফেলে আজকে কোন পর্যায়ে, আজকে কোন উঁচু পোস্টে আছেন, সেই লড়াইয়ের কাহিনী, সেই কি বলবো, এখনকার যুগে লক্ষ্মীবাইয়ের কাহিনী আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। ঘটনাটা পাঠিয়েছে তিন্নি ফ্রম বালুরঘাট। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? জীবনের 1001 গল্পে স্বাগত জানাচ্ছি আবার। আজকেও এমন একটা মানে ইন্সপিরেশন বলবো, আমার জন্য ইন্সপিরেশন, এমন একজন মহিলার আমি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যা কোথাও না কোথাও আপনাদেরকেও ইন্সপায়ার করবে, সিরিয়াসলি বলছি। তো এরকম যারা ঘটনা পাঠাতে চাইছেন, যেমন তিন্নি কথায় গল্প ভূতের আড্ডা স্টেশন আমার যে মেইন চ্যানেল, যেখানে ভৌতিক ঘটনা শেয়ার করি আমি, সেখানে তো ঘটনা পাঠাই। ইনফ্যাক্ট ও এখানেও কিন্তু প্রচুর ঘটনা পাঠায়। তো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেইন তিন্নি। এবং ও সত্যি ঘটনাগুলি না, যখন আমি নিজে প্রথমে তো পড়ি, আমাকে নিজে কোথাও না কোথাও অনেক ইন্সপায়ার করে। আর যারা ঘটনা পাঠাতে চাইছেন তিন্নির মতো, কি করে পাঠাবেন? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8011006740, নতুবা আমাদের মেইল আইডি 1001gmail.com, সেখানে পাঠিয়ে দিতে পারেন। আমি ডিসক্রিপশনে সব দিয়ে দেবো, যাতে আপনারা ঘটনা পাঠাতে পারেন ইজিলি। আর চলুন আর দেরি করবো না, কথায় গল্পে অলরেডি কথায় গল্পে ভূতের আড্ডা স্টেশনে তিন্নি, ওর যে ডোমেস্টিক হেল্পার, ওনার অনেকগুলি ঘটনা কিন্তু আমি শেয়ার করেছি। তিন্নি পাঠিয়েছিল যে ওনার সঙ্গে ব্ল্যাক ম্যাজিক, ভৌতিক সব ঘটনা। তো উনি না বালুরঘাট থেকে কিছুটা দূরে একটা গ্রাম অঞ্চলে উনি থাকেন, এবং সেখান থেকে তারপরে এখন মানে বালুরঘাটে আছেন এবং তিন্নির হেল্প করেন উনি। ওনার মেয়ে আছেন, মেয়েরও বিয়ে হয়ে গেছে। এই মানে আমি ওনাকে মাসিমা বলে সম্বোধন করছেন। এই মাসিমা কিন্তু তিন্নির সঙ্গে এই মহিলার ঘটনা শেয়ার করেছেন, তো ওনাকে আমি অনামিকা বলে সম্বোধন করছি। তো মাসিমা তখন সেই গ্রামে থাকতেন। হ্যাঁ, তখনই ওনাদের গ্রামে একটা পরিবার আসে এবং বাড়ি কিনেছে, এবং মাটির বাড়ি আর কি, মাটির বাড়ি তৈরি করে নতুন কিনে এনেছেন। তো ভদ্রমহিলা, সে মেয়েটার না মানে যে বউ, এই গ্রামের দিনে আগে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যেত না, হার্ডলি 17-18 বছর। হ্যাঁ, আবার কোলে একখান মানে মেয়ের বাচ্চা আর কি নিয়ে এসছে। তো নতুন এসছে, কাজের মানে কাজ খুঁজছে। তো গ্রামেরই একজন মানুষ আছে, সে তার অনেক পুকুর ঠুকুর আছে, মাছ চাষ করে। তো ওনার যখন কাছে, অনামিকার হাজব্যান্ডের কথা বলছি, অনামিকার হাজব্যান্ডের নাম আমি এখানেও ছদ্মনাম ইউজ করছি, অশোকের কাছে। তো তখন বলছি যে ঠিক আছে, অশোককে বললো যে তুমি আমার পুকুরটা রক্ষণাবেক্ষণ করো, আর এমনি তো ফ্রিকা তো কেউ করবে না। তো বলছে তোমার খাওয়ার মাছটা তুমি এখান থেকে নিতে পারো, অ্যান্ড অলসো আমি না হয় একটু তোমাকে কিছু বেতন হিসাবে কিছু মূল্য দিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু ওইরকম করে দেখভাল তো করতো, নিজের জন্য তো মাছ মেরে নিয়ে আসতো। এবং জানো তো, এই পুকুর থেকে ও কি করতো, নিজের জন্য 1-2টো মাছ মারা আর বাজারে বিক্রি করার মধ্যে তো তফাৎ আছে। ও একাধিক মাছ রোজ দিন মারা শুরু করলো, এবং সেটা বাজারে গিয়ে বিক্রি করতো। স্থানীয় বাসিন্দারা তো বুঝেই গেছেন ওনাকে নতুন এসছে, এবং ওনারা জানতেন যে এই মানে ওই মহাজন ওনার পুকুরের রক্ষণাবেক্ষণ করতে এই অশোককে দিয়েছেন। মহাজনের কানে গেল, মহাজন প্রচণ্ড রেগে গেলেন এবং ওকে কিন্তু কাজ থেকে বিতাড়িত করে দিল। তো ধরতে গেলে এটা একটা লোভ করে ওকে জাস্ট একটু নিতে বলেছিল, এতগুলি নিয়েছে। এটা তো কাইন্ড অফ চুরি বলবো না, চোর অপবাদও দিয়েছেন। তো এখন একটা অপবাদ লেগে গেলে কি ওকে কাজ দেবে? ও জমি কিনে এসেছিল, বাড়ি বানিয়েছে, ওখানে তো নিজের ওই খাওয়ার জন্য হয়তো ওই কিচেন গার্ডেনিং এর মতো শাকসবজি হয়, ওগুলো তো আর বিক্রি করা যায় না, কি করবে? তো সবাই আর কি খুব বিয়ে ঠিয়ে করলো যে নতুন এসছে এখান থেকে, এরকম মানে বোঝা যায় না স্বভাব, মানুষ একটু প্রথম অ্যাটেম্পটেই বোঝা যায় মানুষটার স্বভাব কিরকম, একে কাজে নেবে, এরকম অনেক কিছু। তো ও লোকটা কাজ খুঁজতে লাগলো, কিন্তু কাজ তো অ্যাজ ইউজুয়াল কে দেবে ওকে? কেউ তো দেবে না, চোরকে কে কাজ দেয়? তো আলটিমেটলি এগুলি জানো তো কার, ভদ্রলোকের কতটুকু মানে এফেক্ট হয়েছে, যেহেতু উনি তো অলরেডি সেই খারাপ কাজটা করেছে না, কিন্তু ওনার যে ওয়াইফ এবং মেয়ে, ওরা তো কোনো দোষ করেনি, কিন্তু কোথাও না কোথাও ওরাও ভুক্তভোগী। শহরাঞ্চলে কি হয় বলতো, যারা পড়াশোনা জানে তারা হয়তো টিউশনে করে, বা যারা হাতের কাজ জানে হাতের কাজ করে, বা ডোমেস্টিক হেল্পার হিসাবে কাজ করে নিজের ইনকামটা করা যায়। কিন্তু গ্রাম অঞ্চলে তো ওরকম হয় না, কি করা যায়? তো এরকম করতে করতে কি হয়, এই
ভদ্রলোক ওই দিন হাজিরা, ওই দূরে দূরে গিয়ে দিন হাজিরা কাজ করতো, পয়সা ইনকাম করতো, কিন্তু তার ম্যাক্সিমাম ওই মদ্যপ যে মদে উড়িয়ে দিতেন। মহিলাকেও প্রচণ্ড বেদম করে মানে প্রচণ্ড প্রহার করতেন। বাচ্চাটাও দেখতো এরকম করে চোখের সামনে মাটা মার খাচ্ছে। হ্যাঁ, তো আর আরেকটা জিনিস করার কি শুরু করলো বলো তো? প্রথমে এটা শুরু হলো যেমন একদিন উনি ঘরে আসতেন না, হ্যাঁ, একদিন পর ঘরে আসতেন, যেহেতু বললাম দূরে কাজ করতে যেতেন দিন হাজিরা, তারপরে 2 দিন, তারপরে 8 দিন, এরকম এক সপ্তাহ পর ভদ্রলোকের কোনো খোঁজ খবর নেই। এই মহিলা এবং এই যে বাচ্চাটা এরা কিভাবে খাবে চলবে, এরা যে কোত্থেকে মানে নিজের মানে জীবন ধারণেরটা ওরা চালাবে, ওনার মাথা ব্যথা নেই। একদিন কি হয়েছে, এরকম 1 সপ্তাহ পরে এসে মহিলাকে বেদম মেরেছে। উনি না কাঁদতে 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 পাড়া প্রতিবেশীর এখানে এসে তো সবাই জড়ো হয়েছে, ওনাকে বলছে তুমি কেন মারছো, একে তো থাকোই না তুমি, হ্যাঁ, প্রতি সপ্তাহ থাকো না, মেয়ে বাচ্চা মেয়ে একটা ছোট বাচ্চাকে নিয়ে, ওরই বা বয়স কত, হ্যাঁ, বললামই তো বাচ্চা মেয়ে, এরকম করে পড়ে থাকে, হ্যাঁ, এরকম, আর তুমি আসার পর এরকম করে মারো, তো কি করবে? তো এরকম করে প্রচণ্ড অকথ্য মানে সব তো কথা বলার পর পরের দিন আবার সে ভদ্রলোক চলে গেল। পয়সা কিন্তু দেয়নি। ওনারা কি করতেন, ওই যে মানে সে অনামিকা অন্যর ক্ষেত্রে ওই দিন মজুরি করে একটু আটটু করে নিজের পেট আর নিজের বাচ্চাটার পেট ভরাতেন আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, তো ওইখানে ওই দরানি যেহেতু দেখো একটা বাচ্চা মেয়ে, আমি বললাম না 16-17 বছর, ওই বয়সে একটা ছোট বাচ্চাও হয়ে গেছে, ওর আর কি, ওটা তো মানে ওর তো মানে সত্যি কথা বলতে গেলে জীবনের শুরুয়াতটা হচ্ছিল আর কি। তো ওইখানে ওদের গ্রামেরই একজন শ্যামল বলে একজন ছেলে ছিল, ছেলেটা ভালো ছিল, এবং ছেলেটার বয়স কত হবে, আচ্ছা, অনামিকা এবং অশোকের মধ্যে ডিফারেন্স কিন্তু 12-13 বছর। আর এদিকে যে আমি শ্যামলের কথা বলছি, শ্যামলের সঙ্গে অনামিকার বয়স ধরো ওই 6-7 বছরের ডিফারেন্স, মানে ওই ধরো অশোকের 24-25 বছর। অনামিকার প্রতি ও আসক্ত, মানে ওকে ভালোবাসতে লাগলো, মানে হয় না, মানে দেখেও মানে লাভ অ্যাট ফার্স্ট সাইট যেটাকে বলে। তো অনামিকাও তো দেখো স্বামী থাকতেও নেই, আস্তে আস্তে ওরও প্রতি, শ্যামলের প্রতি অনামিকার দুর্বলতা বাড়তে শুরু করলো। এবং যখন আস্তে আস্তে পাড়া প্রতিবেশীরা জানলো, প্রথমে শ্যামলের বাবা মা তো বেঁকে বসেছে যে অলরেডি সে তো বিবাহিত, তুমি অলরেডি, তারপর তার উপর মেয়ে আছে, হ্যাঁ, তুমি কি করে এরকম করে একটা বিবাহিত মহিলাকে নিজের জীবন সঙ্গী করতে পারো? তখন পাড়া প্রতিবেশীর মানুষরা বুঝালো যে দেখো মেয়েটা তো খুব ভালো, ওর ভাগ্যের পরিহাসে এরকম হয়েছে। তো এরকম করে অনেক বোঝানোর পর নাকি শ্যামলের বাবা মা রাজি হলো, এবং শ্যামল বলল যে তাহলে তো ডিভোর্স দিতে হবে। তো ওইখানে পঞ্চায়েতে ডেকে বলেছে যে ছাড়াছাড়ির একটা মামলা করে নেবে। তো ওই দৌরানি আবার ওই অশোক এসছে, অশোক আসার পর পঞ্চায়েতে সবাই ধরেছে যে তোমার বউয়ের ছাড়াছাড়ি করিয়ে দেবো, ও মানে যেহেতু শ্যামল ওকে বিয়ে করবে, একটা ভালো হেলদি মানে মা মেয়ে দুজনে একটা ভালো লাইফ পাবে। তো এরকম বলছে ঠিক আছে বিয়ে করিয়ে দাও। তো ওরকম ছাড়াছাড়ি করিয়ে দিয়ে যখন বিয়ে হতে যাবে, তখন এই অনামিকার মা বাবা এসে ব্যাগড়া দিল, কি না আমি তো আমার জামাইকে খুব ভালো জামাই দেখে বিয়ে করেছি, বিয়ে দিয়েছিলাম, আমার মানে অলরেডি জামাই যখন জীবিত, এই মেয়ের আবার কিভাবে বিয়ে হয়? নিজের মা বাবা, কিন্তু অনামিকার নিজের মা বাবা এসে এরকম ব্যাগড়া দেওয়া শুরু করলো। তো অনেক বুঝিয়ে টুজিয়ে বোঝানোর পরও বলছে যে আমি তাহলে আমার এই মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। তো কি করা যাবে? ঠিক আছে, শ্যামল আর অনামিকার বিয়ে হলো। বাচ্চা মেয়েটাও ওর মার সঙ্গে ওর নতুন বাবার বাড়ি চলে গেল। তো ওই বাচ্চা মেয়েটা না এতই ছোট ছিল যে সে বুঝতেই না অ্যাকচুয়ালি বাবা আর এই বাবার মধ্যে ডিফারেন্সিয়েট কি, বা বিয়ে জিনিসটাই কি। তখন কথা বললো না, কোলের বাচ্চা, হার্ডলি 1-1.5 বছর বাচ্চা, ওর কি ওই বোঝার সেন্স আছে? তো শ্যামলের সঙ্গে প্রথম 1-1.5 বছর তো খুব ভালো ছিল অনামিকা, কিন্তু অনামিকার একটা ইচ্ছে ছিল পড়া। শ্যামল নাকি প্রথমে যখন ওদের প্রণয় সম্পর্ক চলছিল বিবাহিত অবস্থায়, তো শ্যামলের সঙ্গে একটা অ্যাফেয়ার শুরু হয় যখন ওর হাজব্যান্ড ওকে এরকমভাবে বিতাড়িত করছিল। তো কিন্তু তখন প্রথম শ্যামল ওকে অ্যাগ্রি করলেও পরে কিন্তু শ্যামল ওকে আর মানে তখন আর কি ঘর সংসার নিয়ে বিজি হয়ে গেছিল, মানে বিজি করে দিয়েছিল রাদার বলা ভালো অনামিকাকে। তো 1.5-2 বছর পর প্রথম তো কন্যা সন্তান, তারপর কিন্তু আর দ্বিতীয় সন্তানও ধারণ করতে পারছিল না। আর এখান থেকেই আবার শুরু হলো আরেকটা অশান্তির সূত্রপাত। সেটা হলো শ্যামল ভৎসনা করতে লাগলো অনামিকাকে, যে তোর তো অলরেডি একটা মেয়ে আছে, তখন তোর তো মেয়ে আছে, হ্যাঁ, তোর ওই মেয়ে যাতে কোনো রকমের আদর থেকে বঞ্চিত না হয়, তাই তুই আমার কোনো সন্তান পেটে ধরতে চাইছিস না।
এরকম জাস্ট এরকম ওয়ার্ড কিন্তু অনামিকাকে বলেছে। তো অনামিকা বলছে আমি তো চেষ্টা করছি, এখন না আসলে কি করবো। তো এই নিয়ে সূত্রপাত হতে হতে প্রচন্ড বড় সড়ো, মানে আবার সেই শ্যামল যেই মানে হাজব্যান্ডের হাত থেকে বাঁচার জন্য শ্যামলকে বিয়ে করেছিল, যেভাবে মারতো, ইনফ্যাক্ট যেদিন ছাড়াছাড়ি হয় না, একটা কথা বলতে ভুলে গেছি, মানে তখনও কিন্তু ওর যে হাজব্যান্ড, আগের হাজব্যান্ড, ও প্রচন্ড মানে উৎপাত করে। তখন নাকি রাগের চোটে অনামিকার মুখ থেকে বেরিয়ে হয়ে গেছিল যে তুমি মরো না কেন, তুমি মরো, মরলে তো অন্তত শান্তি পাই, জীবিত দশায় তুমি আমাকে কি অশান্তি দিচ্ছ, আমার জীবন থেকে যাচ্ছও না। তো এই কথা নাকি বলেছিল। তো যেই আর কি যেটার থেকে বাঁচার জন্য ও এই কাজটা করলো, সে শ্যামলও ওকে মানে লাঠি পেটা করতো, ওই বাচ্চা মেয়েটাকেও ছাড়তো না জানো। সব রাগ ওই বাচ্চা মেয়েটার উপর পড়তো। শ্যামল সেই পেয়ারা গাছের তোমার ডাল ভেঙে প্রচন্ড পিটিয়েছে মেয়েটাকে। মেয়েটা যে কতবার ফেইন্ট হয়েছে, ওইটুকুনি মেয়েটাকে মেরেছে, ঠিক আছে। পাড়া প্রতিবেশীকে তো আবার ডাকা হলো, কি করা যায়। তখন পাড়া প্রতিবেশী ডিসাইড করলো যে ঠিক আছে, তুমি আর শ্যামলের ঘর করো না, তুমি তোমার আগের হাজব্যান্ডের বাড়ি চলে যাও। হ্যাঁ, হাজব্যান্ডের বাড়ি, ওখানে তো ঘর বাড়ি তো রয়েছে, ও তো থাকেই না, বললাম দিন হুজুরি করতে যে যেত। আর তারপর যখন ছাড়াছাড়ি হয় আর ওর ঘরে কিন্তু ও রিটার্ন আসে না, সেই গায়ে আসেনি। তো বলছে যে ঠিক আছে। তো যেহেতু ওর হাজব্যান্ড ওরকম নাই, হাজব্যান্ডের মানে অনামিকাকে বলা ভালো যে যেহেতু ও বাচ্চা দিতে পারছিল না বলে ওকে ওই বউয়ের যে একটা আমি বলবো এখানে পজিশন, বউয়ের পজিশন থেকে ওরা মানে বলছি যে তুমি আমার বউ না, এরকম করে। তো শাখা পলা তো সব খুলে ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে আগের হাজব্যান্ডের কাছে গেছে, হাজব্যান্ডের বাড়িতে গেছে। হাজব্যান্ড তো ছিল না, তো ওখানে ঠিকঠাক করে জাস্ট কতদিন হবে, 1 মাস কাটিয়েছে না কাটিয়েছে, আগের হাজব্যান্ড এসে হাজির। তো উনি এসে তো শার্ট প্যান্ট পরা দেখি ধূপধরস্ত, ওরকম মদ খাওয়া যে মাতাল ওরকম না, একদম ধূপধরস্ত, যেমন খুব হাইফাই, মানে হয়তো খুব ভালো একটা চাকরি বাকরি করছে ওরকম টাইপের। তো এসে মানে অনামিকাকে দেখে তো প্রচন্ড রেগে গেছে, বলছে তুই না নতুন বিয়ে করে নতুন স্বামীর কাছে গেছিলি, হ্যাঁ তুই এখন আমার ঘরে কেন না। আর যেহেতু শাখা পলা খুলে দিয়েছি, সিঁদুরও পড়ছে না, বলছে ও ওটাকেও খেয়েছিস, তুই বলেছিলি না আমাকে মর মর, আমাকে মর মর বলে যার সঙ্গে তুমি নতুন জীবন যাপন করার জন্য গেছিলে তাকেই খেয়ে ফেলেছো, এরকম ভাবে নাকি উল্টা উল্টা অনেক কথা বলছে। অনামিকার মেয়ে তো কিছু বড় তখন বুঝতে পারছে যে মাকে কতটুকু হেনস্থা করছে আর কি। ছোট বাচ্চা হলেও দেখবে খারাপ জিনিসগুলি না বোঝে না একটা বাচ্চা যে নিজের মাকে এরকম বাজে বাজে কথা বলছে। তো অনেক রকমের হেনস্থা করে পাড়ার প্রতিবেশী আসলো, সব লোক তখন পাড়ার প্রতিবেশীকে বলছে তো আপনারা ছাড়াছাড়ি করে দিয়েছিলেন, এখন তো এটা আমার ভিটে, আমার ভিটে আমি বিক্রি করে আমি শহরে চলে যাব, আমার বিয়ে ঠিয়ে ঠিক হয়ে আছে, ওখানে আমি বাড়ি ঠাড়ি করেছি, এইখানে বিক্রি করতে এসেছি, আর আপনারাই তো ছাড়াছাড়ি করে দিয়েছেন, আমার এটার মধ্যে তোর কোনো অধিকার নেই। কথাটা তো একদিকে ঠিকই, কিন্তু ওই মনুষ্যত্ববোধ ওই ভদ্রলোক বলা ঠিক নয়, ওই লোকটা ছিল না। তো এখন অনামিকার মা কি করবে, তো অনামিকার মানে ওখানে কিছু সহৃদয় ব্যক্তি ছিল, তো বলছে যে ঠিক আছে কিছুদিন মানে গ্রামের একজনের কাছে ঠাঁই নাও, এবং বাচ্চা তখন পড়ছিল, হ্যাঁ তখন বাচ্চাটার ফাইনাল এক্সামটা বাকি ছিল। তো যখন ক্লাস 4-এ পড়ে ওই একজন মানে শুভকাঙ্ক্ষী ওই গ্রামেরই একজনের বাড়িতে থেকে ওই ওদের কাজও করতো, মেয়েটাকেও মানুষ করতো, আর দিন ওই যে ক্ষেত খামারে কাজও করতো। মেয়েটা নাকি ক্লাস 4-এ তোমার বৃত্তি পায়, খুব দারুণ একটা স্কলারশিপ পায়, এবং ও একটা শহরে মালদা শহরে একটা ভালো স্কুলে পড়াশোনার চান্স পায়। হ্যাঁ, এবং সেই খরচা বলো স্টুডেন্টের খরচা সব স্কুল বেয়ার করবে, এতটাই ভালো রেজাল্ট করেছিল। অনামিকা কিন্তু ওনার ওই মেয়েকে নিয়ে চলে যায়। তারপরে কিন্তু আর কোনো খোঁজ খবর পাইনি। মানে তিনি যে মানে মাসিমণি জায়গার কথা বললাম, মাসিমণি তো ঘটনাটা শেয়ার করেছেন, ওনারা বলছেন তারপরে কিন্তু অনেক বছর খোঁজ খবর পাইনি। একদিন কি হয়েছে, ওনার কিছু কাজের সূত্রে গ্রামে যায়, তখন গিয়ে এই ঘটনাটা শুনেছে। তারপরে পার্টটা আরও ইন্টারেস্টিং শুন। হ্যাঁ, একদিন ওই অনামিকার মেয়ে তো বড় হয়ে গেছে, 12 দিয়েছে, দেওয়ার পর ওই গ্রামে এসছে। হ্যাঁ, ওর তাই বললাম না, বাচ্চাদের মনে না সবকিছু না বুঝলে ওর মাকে যে অপমান করা হয়েছে বা ওদেরকে কত রকমের মানে কষ্ট দিয়ে, ওই কষ্টগুলি হয়তো মানুষ কোনোদিনও ভুলে না, ইন শর্ট যদি বলতে চাই সেটা। তো ও তো মানে মনে ছিল, ও না মানে গ্রাম তো অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তথাপি খুঁজে খুঁজে জিজ্ঞেস করে করে ওই শ্যামলদের বাড়ি গেছে, দেখে একজন বউ বসে আছে অ্যান্ড শ্যামল মানে একজন শয্যাগৃত, একজন মানে লোক, বয়স্ক লোক তোমার শয্যাশায়ী, এবং দেখা যাচ্ছে যে মানে উঠাচ্ছে, মানে চলাফেরার ওরকম শক্তি নেই। তখন পাড়া প্রতিবেশীদের বলছে যে ইনি শ্যামল বাবু, আপনিই বলেছিলেন না ওর মাকে অপয়া বলেছিল, আর অনামিকাকে কিভাবে মারতো, অলক্ষী, তোর জন্যই আমার বাচ্চা আসছে না। হ্যাঁ, আপনি বলেছিলেন না আমার মা অপয়া, আমার মা অলক্ষী, আমি অলক্ষী।
আমার মায়ের পরিচয় জানবেন? তো সবাই তো অবাক, কে কে হ্যাঁ। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে তখন উনি বললেন যে আমার মা তো এখান থেকে চলে গেছিল, ওখানে আমার মা শহরে গিয়ে অনেকের বাড়ি রান্নাবাড়ি করতো, নানা রকম কষ্ট করে আমাকে তো মানুষ করেছে। আমার মার পড়ার খুব ইচ্ছে, শ্যামল বাবু মানে ওই ভদ্রলোক ভালো করে জানতেন, এবং আমার মা কিন্তু বিয়ের আগেই বলেছিল আমাকে পড়তে দেবে, যেটা উনি দেননি। আমার মা কিন্তু পড়াশোনাও করেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উনি গভর্নমেন্ট জব ক্র্যাক করেছেন। মানে গভর্নমেন্ট আর কি জবের কথা বলছি আমি, আমাকে তিন্নি বলেছিল, বাট আমার মনে হয় না যে সোশ্যাল মিডিয়াতে ওটা বলাটা আমার ঠিক, তাই আমি বলতে গিয়ে থেমে গেলাম আর কি। হ্যাঁ, তো খুব একটা ক্লারিক্যাল পজিশনে, খুব ভালো পজিশনে আছে বর্তমান। উনি মুর্শিদাবাদে পোস্টেড, অ্যান্ড মেয়েকে নিয়ে উনি মুর্শিদাবাদে থাকেন, অ্যান্ড খুব একটা ভালো একটা লাক্সারিয়াস অ্যান্ড অলসো একটা স্ট্যান্ডার্ড লাইফ উনি লিড করছেন। দেখে তো সবাই অবাক, শুনে সবাই অবাক। অ্যান্ড ওই শ্যামল বাবুরও মুখ চুন হয়ে গেছে। তখন বলছে যে তুমি আমাকে এমনভাবে মেরেছিলে, আমার মাকে কত কথা বলেছিলে। আর আমার মা দেখো ওই নিজের কোয়ালিটি দিয়ে আজকে আমার মা কোন জায়গায়। তো সবাইকে চুপ হয়তো এইভাবেই করাতে হয়, যে তোমার পিছনে লাগে বা যে তোমার পিঠ পিছে কত রকমের কথা বলে, চুপ হয়তো এরকম করেই করাতে লাগে, তাই না? এটাই হবে একটা মানে কি বলবো এক্স্যাক্ট প্রত্যুত্তর। ওই ইটের বদলে ঢিল পাটকেল না ছুঁড়ে কাজে দেখিয়ে দাও তুমি কি। তো থ্যাংক ইউ সো মাচ তিন্নি, আমার তো খুব আমি নিজে ইন্সপায়ার্ড হলাম। অ্যান্ড ওই দেখো পড়া ছেড়ে দিয়েছিল, আবার পড়া স্টার্ট করেছে। আমার কথাটাই আমি বলছি, 10 বছর সংসার পুরো দিয়ে আমার মেয়েটাকে বড় করে যখন সময় পেয়েছে টুক করে একটা ইউটিউব চ্যানেল খুললাম, জাস্ট কথায় গল্প, এটা আমার প্যাশন ছিল, প্যাশনটাকে নিয়ে এগোচ্ছি। 1001 জীবনের 1001 গল্প, তোমরা এত ভালো রেসপন্স দিচ্ছ, এত ঘটনা পাঠাচ্ছ, সাবস্ক্রাইব করছো। যারা নতুন আবার বলবো সাবস্ক্রাইব করে নাও এখনো না করে থাকলে। তো আমার মনে হয় কি জানো তো, জীবন শুরু করার বা নিজের ইচ্ছাগুলোকে, স্বপ্নগুলোকে শুরু করার কোনো এক্স্যাক্ট সময় না, এক্স্যাক্ট সময় এখন, রাইট না, এখনই শুরু করো। আর আমার তো খুবই দারুণ লেগেছে এই ঘটনাটা। তোমাদের কেমন লাগলো প্লিজ ফিডব্যাক দিতে ভুলো না, কারণ তোমাদের ফিডব্যাক কিন্তু আমার প্রচণ্ড দরকারি। 3 দিন আরও ঘটনা এসে রয়েছে, এক্স বার্কারে, মানে এগুলি শুনলে না সত্যি ইন্সপায়ার্ড হবে। আর রিকোয়েস্ট করবো সবার সঙ্গে শেয়ার করো, এগুলি তো দেখো জীবনমুখী ঘটনা, সকলের সঙ্গে শেয়ার করলে হয়তো ইন্সপিরেশন পেতে পারে। আর জানো তো, যে যখন মানুষের তোমার পিছনে লাগার কোনো ছুতা পাবে না, যে তুমি তোমার কাজেও ঠিক আছো, সব কিছু সংসারটাও ঠিক করছো, কাজও ঠিক করছো, সব কিছু ঠিক করছো, তখন তারা কি নিয়ে পড়ে বলো? তার তো কিছু খুঁজে পাচ্ছে না, তোমার লুক নিয়ে পড়ে, তোমার শরীরের ফিচার্স নিয়ে পড়ে, তুমি একটু মোটা হয়ে গেছো, তুমি এত রোগা হয়ে গেছো। এগুলি কিন্তু শুনতে হতে পারে, বাট এগুলিকে ইগনোর করে জাস্ট কাজে ফোকাস করো। এই কথাটা কেন বললাম, জাস্ট একটা বডি শেমিংয়েরও কিন্তু এখানে ঘটনা আছে, যারা দেখোনি এখনো চট করে দেখে নাও। পারলে আমি ইয়েতে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো পার্টিকুলার সেই এপিসোডে। তো চলো বন্ধুগণ, আজকে এপিসোডটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।